ক্লাসে কন্টুরিং দেখছিলাম, তাই না? আজকে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, সেটা হলো কম্পাস সার্ভে বা কম্পাস ট্র্যাভার্সিং, বা এটার নাম ট্র্যাভার্স সার্ভেও বলে থাকি। ঠিক আছে? কম্পাস সার্ভে স্যার কন্ট্রোলিং এর যে কিছু মেথড ওইগুলা পড়বো না? একটা মেথড করতে বলছিলাম, একটাই পড়ো। স্কোয়ার গ্রিড মেথড আছে না, ওইটা শুধু পড়ো, আর বেশি পড়া দরকার নেই। compass জি method। স্যার, ওইটা বলছিলাম। স্যার বলো। স্যার বলো। জি স্যার, আসলে যে মেথডটার কথা বললেন যে স্কোয়ার মেথড, সেটা তো স্যার আসলে হুম হুম। আজিজ স্যারের ইয়েছে, আমাদের যেটা পড়তেছি এনএন বসাক সেটাতেই ভালোভাবে দেয়া আছে। ভালোভাবে আছে। তো যেটা জি পড়ে স্যার। তুমি ভালো বুঝো সেটা জি পড়াই স্যার। ভালো। ঠিক আছে? আচ্ছা স্যার, তো আর এটা তোমাকে তো এটা মানে কাজ করতে হবে আর কি, মানে জি ফিল্ডে স্যার, তো কাজ করতে পরীক্ষার যেটা তুমি ভালো বুঝো সেটাই বেটার। হ্যাঁ, জি স্যার, এখানে বলো। বেশ ভালো করে এলাবোরেট করে দেয়া আছে। ওই যে বললো পোলারাইজেশন বা এরকম কিছু জিনিস আছে, সে সেগুলো স্যার। আর আমাদের পরীক্ষায় কি স্যার এটা থাকবে, মানে পরীক্ষায় এই যে গ্রাফ আঁকা, যেটা কন্টুরিং ম্যাপ আঁকা? না না, ম্যাপ আঁকা থাকবে না, তোমাকে এমনি হয়তো একটা এক্সাম্পল স্বরূপ, মানে তুমি যখন প্রসিডিউরটা লিখবা তখন তোমাকে ম্যাপ এঁকে দেখাইতে হবে। জি তখন ওইটা স্যার। একদম অ্যাকুরেট করতে হবে না। কিন্তু যদি তোমাকে ধরো একটা জায়গার বিভিন্ন পয়েন্টের আরএল বলে দেওয়া হলো, এবং তোমাকে বলা হলো যে এটার কন্ট্রোল ম্যাপ অঙ্কন করো, সেই ক্ষেত্রে তোমাকে ম্যাপটা অঙ্কন করতে হবে। তো এখানে ম্যাপ অঙ্কন ওইভাবে হয়তো আসবে না, কারণ এটা প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত আসলে ক্লিয়ার হয় না। যখন তোমরা তোমাদের যে 2-1 প্র্যাকটিক্যাল আছে 2 সপ্তাহের, তো ওই প্র্যাকটিক্যাল যখন করবা তখন তো নিজেরাই ওই ম্যাপটা তৈরি করতে হবে, কন্ট্রোল ম্যাপ তৈরি করতে হবে। তখন জিনিসগুলো আমরা ভালোভাবে দেখি। ঠিক আছে? এই জন্য পরীক্ষাতে আহ, তোমার প্র্যাকটিক্যাল জিনিসগুলো কম দেয়া হয়, থিওরিটিক্যাল জিনিসগুলো বেশি দেয়া হয়। কারণ যেহেতু আমরা প্র্যাকটিক্যাল পড়াবো, যখন আমরা প্র্যাকটিক্যাল পড়াবো তখন ওইটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আপাতত প্রসিডিউরটা শুধু মানে মাথায় রাখবা। পরীক্ষাতে আসলে প্রসিডিউরটা লিখতে পারো। আর প্রসিডিউর লেখার সময় তো অবশ্যই ফিগার দেয়াটা জরুরি, আমি মনে করি। কারণ ফিগার দিলে তখন ভালোভাবে বোঝা যায়। তাছাড়া তো একজন মুখস্থ করেছে, লিখে দিল না বুঝে, আলটিমেটলি ওই পড়ার তো কোনো লাভ নেই। ঠিক আছে? না বুঝে যদি জি একটা স্যার। পদ্ধতি প্রসেস লেখো, মানে এটা পড়াও যা না পড়াও তাই, একই কথা। এখন মুখস্থ করবে, পরে ভুলে যাবে। আর বুঝে পড়লে ওইটা প্র্যাকটিক্যাল যখন করবা তখন ইজি হবে। তখন তোমাকে কষ্ট করে আমার বোঝাতে হবে না, তুমি নিজে নিজেই করতে পারবা। আমরা তো এটাই চাই, যে তোমরা যাতে নিজেরা করতে পারো। ঠিক আছে? এখন আপাতত প্রসিডিউরটা ওই যে ফিগার সহ একটু মাথায় রেখে ফেলে নিন। ঠিক আছে? জি তাহলে স্যার, আজকে আমরা ইনশাআল্লাহ। এই ট্রেভার্স সার্ভেইং শিখবো, বা কম্পাস সার্ভে যাই বলি। আবার এটাকে আমরা থিওডোলাইট সার্ভে, থিওডোলাইট সার্ভে মেইন এখানে কম্পাস বা ট্রেভার্স সার্ভেই বলবো। ঠিক আছে? তো ট্রেভার্স সার্ভেইংটা কি? ট্রেভার্স সার্ভেইং হলো আমরা এমন একটা সার্ভেইং, যে সার্ভেইং এ তোমার কোনো একটা জায়গা বা কোনো একটা অবজেক্টকে আমরা একটা তোমার ট্রেভার্সের মধ্যে করি। সেটা হলো কি? ট্রেভার্স হলো অনেকগুলো তোমার বাহু সম্পন্ন একটা বহুভুজ। ঠিক আছে? এক কথায় যদি আমরা বলি বহুভুজ,
দৈর্ঘ্য জানা থাকবে এবং সেই বাহুগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা সেটা আমাদের জানা থাকবে। অ্যাঙ্গেল বলবো না এখানে, এখানে অ্যাঙ্গেলটাকে আমরা বলবো বিআরই। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা মেজার করব সেটা আলটিমেটলি অ্যাঙ্গেল হিসাবে আমরা বলবো না, এটাকে বলবো বিয়ারিং। কেন বিয়ারিং বলবো সেটা আমরা পরে আসতেছি। ঠিক আছে, অর্থাৎ আমার ধরো অনেকগুলো বাহু থাকবে। ঠিক আছে, এই বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকবে, আমার প্রত্যেকটা বাহুরই দৈর্ঘ্য জানা থাকবে এবং এদের বিয়ারিং আমরা নির্ণয় করবো। ঠিক আছে, এখন বিয়ারিংটা কি? বিয়ারিং হলো আমরা সবসময় একটা নির্দিষ্ট ডিরেকশনের সাপেক্ষে অ্যাঙ্গেলটা নির্ণয় করব। সেটা সাধারণত আমরা তোমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলোর রেসপেক্ট আমরা করি। তো আমরা সাধারণত যে কোনো দিক নির্ণয় করি যখন আমাদের ইঞ্জিনিয়ারিং এ, তখন সবসময় ডিরেকশনের সাথে আহ, আমাদের সার্ভেটা করা হয়। ঠিক আছে, আমরা যে কোনো সার্ভে করি সেই সার্ভেটা অবশ্যই তোমার ডিরেকশন উল্লেখ করে দিতে হবে। কারণ তুমি একটা সার্ভে করে আসলা, এখন সেই সার্ভেটা কোন জায়গায় কোন আহ, জায়গা থেকে কোন দিকে সেটা তুমি যদি ডিরেকশন উল্লেখ করে না দাও, তাহলে কিন্তু ম্যাপ দেখে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটার লোকেশনটা কোথায়। ঠিক আছে, তো তুমি ধরো আমাদের এই ক্যাম্পাসের সার্ভে করলা, তো তখন ওই যে তোমার টিলাগড় পর্যন্ত আসছে। তো এরপর ম্যাপ দেখে যখন সে এই ক্যাম্পাসে আসতে যাবে, তখন কিন্তু ওই ম্যাপের ডিরেকশন যদি উল্লেখ করে দেয়া না থাকে, তাহলে কিন্তু সে আসতে পারবে না। কিন্তু তুমি যখন ডিরেকশনটা উল্লেখ করে দিবা, তখন সে ওই ডিরেকশনের সাপেক্ষে তোমার ওই ম্যাপের লাইন ধরে ধরে কিন্তু ক্যাম্পাসে চলে আসতে পারবে। এই জন্য যে কোনো ড্রয়িং করো, যেটাই করো, মানে সার্ভে, আমরা প্রথমে সার্ভে করি, সার্ভে করার পর যে ড্রয়িংটা করবো, ড্রয়িং এ অবশ্যই তোমার নর্থ ডিরেকশনটা উল্লেখ থাকতে হবে, তা না হলে ওই ড্রয়িংটা কিন্তু অ্যাকসেপ্ট হয় না। ঠিক আছে, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবা তখনও এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ড্রয়িং এ অবশ্যই নর্থ ডিরেকশনটা উল্লেখ থাকতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা যখন অ্যাঙ্গেলটা নির্ণয় করি, ধরো প্রথমে এই রেখার দৈর্ঘ্য নির্ণয় করলাম, দৈর্ঘ্য নির্ণয় করার পরে এই রেখাটার এই যে অ্যাঙ্গেল নির্ণয় করব, ধরো এই যেটা আমাদের নর্থ, ধরো এই ডিরেকশনে নর্থ, নর্থ ডিরেকশন, এটা হলো নর্থ সাউথ ডিরেকশন, এটা হলো ইস্ট ওয়েস্ট ডিরেকশন। নর্থ সাউথ ডিরেকশনের এই যে তোমার নর্থ ডিরেকশনের সাথে আমাদের যে লাইন, নর্থ ডিরেকশনের সাথে আমাদের যে লাইন, সেই লাইন এবং এই নর্থ ডিরেকশনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় বিয়ারিং। ঠিক আছে, আমাদের যে কোনো একটা বাহুর নর্থের সাপেক্ষে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় বিয়ারিং। ঠিক আছে, যদি থিটা স্যার, অ্যাঙ্গেল করে, এই থিটাটাকে বলা হয় বিয়ারিং। হ্যাঁ, কেউ কিছু বলছো? সবচেয়ে ছোট কোনটা? হ্যাঁ, দেখা যায় না? স্যার, জি না স্যার, বলতেছি যে ক্লকওয়াইজ নেওয়া হয় না অ্যান্টি ক্লকওয়াইজ? না, এটা নর্থের তোমার সাথে। ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ না, আমাদের নর্থের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা অবশ্যই ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ। তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা 359 ডিগ্রি পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, 359 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ। 360 ডিগ্রি হলে তো তখন জিরো হয়ে যাবে। জি ঠিক আছে, তাহলে আমাদের বিয়ারিংটা হলো কি?
যে নর্থের সাথে যে কোনো একটা রেখা বা যে কোনো একটা বাহু যেই অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটাই হলো বিয়ারিং। ঠিক আছে, তো একটা রেখার দুইটা বিয়ারিং থাকে, একটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড বিয়ারিং আর একটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বিয়ারিং, বা সংক্ষেপে বলা হয় ফোর বিয়ারিং আর হলো ব্যাক বিয়ারিং। ঠিক আছে, তো ফোর বিয়ারিং কোনটা? দেখো আমরা যখন সম্মুখ দিকে যাই, এই রেখা তো এখান থেকে এই দিকে সম্মুখ দিকে গেছে, তার মানে এই বিন্দুতে আমাদের যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হলো ফোর বিয়ারিং। আবার ধরো এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে সি ধরলাম, তাহলে এ বি বাহুর তোমার ফোর বিয়ারিং হলো এখানে থেটা। ঠিক আছে, আবার এ বি বাহুর ব্যাক বিয়ারিং যখন আমরা নিব, ঠিক আছে, তখন এই নর্থের সাথেই হবে, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত। ঠিক আছে, এটা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এখানে ক্লকওয়াইজ চিহ্ন দিয়ে দিয়ে দেখা দিতে হবে। তুমি যদি এইখান থেকে এই দিকে নাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, নর্থ থেকে শুরু করে ক্লকওয়াইজ ওই রেখা পর্যন্ত যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয়, ধরো এটাকে ধরলাম বিটা, তাহলে এই বিটাটাকে আমরা বলবো তখন ব্যাক বিয়ারিং। ঠিক আছে, এই থেটা বা এটাকে যে আলফা ধরি, আলফাকে বলবো ফোর বিয়ারিং আর এই বিটাকে বলবো ব্যাক বিয়ারিং। অর্থাৎ একটা লাইন, সেই লাইনের এটা নর্থ ডিরেকশন যদি হয় তাহলে এইটাকে বলবো হলো ফোর বিয়ারিং, আর এইটাকে বলবো হলো ব্যাক বিয়ারিং। ঠিক আছে, এটা আমাদের নর্থ, মানে নর্থের সাথে সেই রেখাটা যেই কোণ উৎপন্ন করে সেটাই হলো বিয়ারিং। এবং বিয়ারিং দুই ধরনের, একটা হলো ফোর বিয়ারিং, একটা ব্যাক বিয়ারিং। ঠিক আছে, ফোর বিয়ারিং হলো তোমার সম্মুখ দিকে আমরা যখন যাব, এই পয়েন্টে যেই বিয়ারিংটা উৎপন্ন করবে সেটা হলো ফোর বিয়ারিং, আর এই লাইনে তো এটা ব্যাক। ঠিক আছে, এই পাশ থেকে এই দিকে আসলাম নাকি এটা ব্যাক, এই জন্য এখানে যেই তোমার বিয়ারিংটা উৎপন্ন করবে সেটাকে বলবো ব্যাক বিয়ারিং। ঠিক আছে, ওকে, তো বিয়ারিং টিয়ারিং পরে আসতেছি। তো এখানে আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে, বা এই ডেফিনেশন গুলো হয়তো আগেও জেনে আসছো। তো ট্রেভার্স সার্ভেইং এ আমাদের এই দুইটা কাজ করা হয়, একটা হলো আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় আর একটা বিয়ারিং নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো যেই সার্ভেতে আমাদের এরকম তোমার বিভিন্ন বাহুর দৈর্ঘ্য এবং বিয়ারিং নির্ণয় করা হয়, সেই সার্ভেটাকেই বলা হয় ট্রেভার্স সার্ভে। ঠিক আছে, ট্রেভার্স সার্ভেতে আমাদের দুইটা কাজ করতে হয়, একটা হলো বিয়ারিং নির্ণয় করতে হয় আর একটা হলো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। ঠিক আছে, নির্ণয় করে আমরা তখন এর ভিতরের ইনক্লুডেড অ্যাঙ্গেল কত, এক্সক্লুডেড অ্যাঙ্গেল কত, এবং এই রেখাগুলো কোন ডিরেকশনে আছে, বিয়ারিং যখন আমরা জেনে যাব তখন আমরা ওই রেখাটার অবস্থান কোথায়, কোন দিকে, সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। এই জন্যই আমাদের এখানে লেন্থ এবং বিয়ারিং ক্যালকুলেট করতে হবে। স্যার তো এখানে স্যার যেটা বলছেন স্যার, ইনক্লুডেড অ্যাঙ্গেল আর এক্সক্লুডেড অ্যাঙ্গেল স্যার, এগুলা কোনগুলা স্যার? ইনক্লুডেড অ্যাঙ্গেল যে ভিতরে অভ্যন্তরীণ কোণ, বাইরের গুলো এক্সক্লুডেড। হ্যাঁ বহিস্থ কোণ যেটাকে বলা, এটা হলো এক্সক্লুডেড অ্যাঙ্গেল। বুঝছি স্যার। তো এখন আসি আমরা কিছু ডেফিনেশন আমাদের শিখতে হবে, সেটা হলো ট্রু মেরিডিয়ান। তারপরে হলো ম্যাগনেটিক মেরিডিয়ান, তারপরে আরবিট্রারি, মেরিডিয়ান। উইথ মেরিডিয়ান দরকার নাই, এই কয়টা মেরিডিয়ানের আমাদের একটু সংজ্ঞা জানতে হবে। ট্রু মেরিডিয়ান কি? ট্রু মেরিডিয়ান হলো আমাদের যে জিওগ্রাফিক নর্থ
সাউথ, নর্থ পোল সাউথ পোল, তাই না? আমাদের যে পৃথিবীর দুইটা তোমার আছে, পৃথিবীর যে অক্ষ নর্থ সাউথ বরাবর, নর্থ পোল সাউথ পোল বরাবর যেই অক্ষটা চলে গেছে, ওই বরাবর যেই রেখা, তুমি একটা মানে একটা কল্পিত রেখা, সেই রেখাটাকেই বলা হয় হলো ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবীর হয়, ঠিক আছে, ধরো এই বরাবর আমাদের পৃথিবীর নর্থ সাউথ পাস করছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে রেখা, এটাকে বলা হয় ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, এটা হলো ট্রু মেরিডিয়ান, হলো জিওগ্রাফিক নর্থ। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল পৃথিবীর যে নর্থ সাউথ ডিরেকশন, ওই বরাবর যে কল্পিত রেখা, ওটাকেই আমরা বলবো ট্রু মেরিডিয়ান। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি? ম্যাগনেটিক মেরিডিয়ান হলো আমরা যখন কোনো ম্যাগনেটিক নিডল, ঠিক আছে, কোনো একটা ম্যাগনেটের নিডলকে যদি আমরা ফ্রিলি সাসপেন্ড করাও, ফ্রিলি সাসপেন্ডেড হয়, তখন কি হয়? ওটাও কিন্তু তোমার এই নর্থ সাউথ বরাবরই একটা ডিরেকশন শো করে, তাই না? তুমি যদি একটা ম্যাগনেটকে ফ্রিলি ঝুলিয়ে দাও, তখন আমরা ছোটবেলায় কি করছো, কোনো একটা চুম্বক পাইলেই আমরা কিন্তু ঝুলায় দিতাম যে কোন দিকে নর্থ সাউথ সেটা বের করি। তো তখন ওইটা একদম তোমার নর্থ সাউথ ডিরেকশনকেই শো করে। কিন্তু মাঝে মধ্যে যেটা হয় সেটা হলো ম্যাগনেট তলার বিভিন্ন সাবস্টেন্সকে তোমার আকর্ষণ করে। আকর্ষণ করলে কি হবে? ধরো আমার অ্যাকচুয়াল তোমার মেরিডিয়ান হলো এই বরাবর, ট্রু মেরিডিয়ান, ঠিক আছে। তো এই পাশে যদি কোনো লোহা বা অন্য কোনো ধাতব পদার্থ থাকে যেটাকে ম্যাগনেট আকর্ষণ করে, তখন কি হবে? এটাকে কিন্তু আকর্ষণ করে এদিকে ঘুরায় ফেলবে, তাই না? ঘোরায় ফেলে তখন কিন্তু সে একজ্যাক্ট তোমার ট্রু মেরিডিয়ান বরাবর না দেখিয়ে একটু তোমার ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল দেখাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই বরাবর শো করতেছে, ঠিক আছে, আবার এই বরাবর শো করতে পারে, এই বরাবর শো করবে না তা না। তো তোমার এই ম্যাগনেটিক অ্যাট্রাকশনের কারণে, বিভিন্ন সাবস্টেন্স দ্বারা অ্যাট্রাকশনের কারণে এটা একটু ডিফ্লেক্ট হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক, যদি ডিফ্লেক্টেড হয় তখন এটাকে আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। আর এই বরাবর থাকলে তখন এই ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান তো একই হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে স্যার, আমরা বলবো বাট আহ, ডেফিনেশনে তো বলা আছে আনএফেক্টেড বাই ম্যাগনেটিক সাবস্টেন্সেস। ম্যাগনেটিক মেরিডিয়ানের যে দেয়া সংজ্ঞা দেয়া আছে সেটাতে কি বলছে, ম্যাগনেটিক ফিল্ড সাসপেন্ডেড ফ্রিলি এন্ড ব্লাইন্ড মানে না, আনএফেক্টেড হইলে তো সে একদম তোমার এই ট্রু মেরিডিয়ানকেই শো করবে। কিন্তু যদি আনএফেক্টেড হয় তাহলে এটা ট্রু মেরিডিয়ানকে ইয়ে করবে। কিন্তু যদি এফেক্টেডও হয়, তাও সেটাকে আমরা ম্যাগনেটিক মেরিডিয়ানই করবো, ঠিক আছে। অর্থাৎ ম্যাগনেটিক নিডেল আমাদের যে ডিরেকশনটা দেখাবে সেটাকেই আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক আছে। স্যার, তাহলে হ্যাঁ, দুইটাকে আলাদা আনএফেক্টেড করে ডিফাইন করার কি দরকার? না, আমাদের ট্রু মেরিডিয়ান ট্রু দিয়ে মেরিডিয়ান, কাজ হবে না? না না, যদি তোমার একদম আনএফেক্টেড হয় সেক্ষেত্রে তো ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান একই ডিরেকশন শো করবে। কিন্তু জি আলাদাভাবে স্যার। তুমি অ্যাকচুয়াল জিওগ্রাফিক নোট পাবা কই? আমরা কি ধরো যখন সার্ভে করতে যাই, তখন কি আমরা অ্যাকচুয়াল জিওগ্রাফিক নোট কোনটা সেটা কি আমরা বের করতে পারবো এমনিতেই? আমরা তো পারবো না, তাই না? জি না স্যার। তো সেই ক্ষেত্রে
তোমার এই যে ম্যাগনেটিক মেরিডিয়ান নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এখন এই ম্যাগনেটিক মেরিডিয়ানকে তোমার সাবস্টেন্স, ম্যাগনেটিক সাবস্টেন্স এফেক্টেড করতেছে কি না সেটা তো আমরা জানি না। আমরা কি জানি? জি না স্যার, ধরো যদি তুমি না একটা আমাদের আশেপাশে সার্ভে কোনো করতে বস্তু গেছো। দ্বারা ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যদি কোনো বস্তু না রাখো, আমাদের মাটির ভিতরেও তো কোনো বস্তু থাকতে পারে, তাই না? জি স্যার, যেটা আমরা প্রাকৃতিক ভাবে দেখতে যদি পাই না, কোনো কিছু ডিফ্লেক্ট করে। তখনও কিন্তু ডিফ্লেকশন হতে পারে। আর যদি একদমই না থাকে আশেপাশে, তাহলে তখন তো সে ট্রু মেরিডিয়ানকেই শো করবে। ঠিক আছে। তো যাই হোক, আমাদের ম্যাগনেটিক নিডল যে ডিরেকশন শো করবে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, ম্যাগনেটিক। ঠিক আছে। আর আরেকটা হলো তোমার আরবিটারি মেরিডিয়ান। আরবিটারি মেরিডিয়ান যেটাকে বলবো সেটা হলো, ধরো মাঝে মধ্যে আমরা সার্ভে করি, তখন আমাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু আমাদের ধরো একটা ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করতে গেলে তো আমাদের তোমার ডিরেকশনটা অবশ্যই উল্লেখ করতে হবে। তখন আমরা ধরে নেই যে এই বরাবর হলো আমাদের, মনে করো যে তোমার নর্থ, আমরা এটা নর্থ ডিরেকশন ধরে নেই না, মানে একটা অ্যাচিভ করে নিই। তো আমরা ওই যে আমাদের কাজের জন্য, শর্ট ছোটখাটো কাজের জন্য যখন এই তোমার নর্থ ডিরেকশনটাকে যখন আমরা এমনি অ্যাজিউম করে নিই, তখন আমরা এইটাকে বলবো হলো আরবিটারি মেরিডিয়ান। ঠিক আছে। তাহলে জিওগ্রাফিক যে নর্থ সাউথ ডিরেকশন সেটাকে আমরা বলবো ট্রু মেরিডিয়ান। আর ম্যাগনেটিক নিডল যে ডিরেকশন শো করবে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। আর আমরা একটা ধরে নেই যখন আমাদের কাজের জন্য, তখন সেটাকে বলবো আরবিটারি মেরিডিয়ান। স্যার কাজের জন্য স্যার কোনো একটা কিছু ধরলে স্যার সেটা আরবিটারি মেরিডিয়ান বলবো ওটা। হ্যাঁ, ওইটা তো তোমার অ্যাকচুয়াল না, তুমি ধরে নিয়েছো কাজের জন্য। ঠিক আছে। এটা জাস্ট লেখচিত্রের তো তুমি একটা কাজ করতে গেছো, অক্ষের মতো তোমার নাকি কাছে, স্যার? হ্যাঁ এটা কি শুধু লেখচিত্রের অক্ষ যেরকম আমরা আঁকি সেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম। ঠিক আছে, আমাদের মিক্স হয়ে পড়ে নেই এরকম। স্যার এটা যদি ধরে ঠিক আছে। নিয়ে যে ভুল হইতে পারে স্যার। কাজ ভুল হতে পারে, কিন্তু তুমি যেটা ধরে নিছো, ঠিক আছে, তুমি তো ফিল্ডে গিয়ে সেটা বুঝতে পারবা, তাই না, যে কোন দিকে তুমি ঢুকছিলে। তুমি ধরে নিলে তো অবশ্যই এটা অ্যাকচুয়াল হবে না, এটাই তো স্বাভাবিক। এটা অ্যাকচুয়াল হবে? না স্যার এই জন্য বলছি আর কি, হবে না তো। কাজও ভুল হইতে পারে। হ্যাঁ, এটা তো অবশ্যই তোমার ভুল হবে। ধরো আমরা বিভিন্ন জায়গায় গেলে সূর্য দেখে কি করি, আমাদের দিক নির্ণয় করি, তাই না? কিন্তু ওটা কি অ্যাকচুয়াল দিক আমরা পাই? তাই না তো, এরকম আর কি। না স্যার। ঠিক আছে, কিন্তু আমাদের কাজটা সম্পাদন করার জন্য ডিরেকশনটা দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই এটাই হলো আর্বিট্রারি। তাই হোক, সংখ্যাগুলো একটু জাস্ট মাথায় রাখবা, কারণ এই সংখ্যাগুলো বিভিন্ন জায়গাতে তোমাদেরকে মানে পরীক্ষাতে আসতে পারে বা বিভিন্ন জায়গায় ভাইবা করে ধরা হয় যে এই মেরুদণ্ডগুলো কি। সেক্ষেত্রে যাতে ঠিকঠাক মতো বলতে পারো, এই জন্য। ওকে, এবার আসি, এরপরে কি আছে? বিয়ারিং তো বললামই, তাই না, যে একটা হলো ফরওয়ার্ড বিয়ারিং আর একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং, বা ফোর বিয়ারিং আর হলো ব্যাক বিয়ারিং। ঠিক আছে। তো ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং এর সাথে আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হলো হোল সার্কেল বিয়ারিং, আর একটা হলো কোয়াড্রেন্টাল বিয়ারিং, বা এটাকে আর একটা নাম আছে, সেটা হলো রিডিউস বিয়ারিং। ওকে, তাহলে এবার আমরা একটু বিয়ারিং এ আসি। আমরা প্রথমে শিখলাম হলো একটা বিয়ারিং। বিয়ারিং তো সবার ক্লিয়ার, তাই না, যে এই নর্থের সাথে যে কোনো একটা রেখা যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই হলো বিয়ারিং। বিয়ারিং প্রথমত দুই ধরনের, একটা হলো ফোর বিয়ারিং
একটা হলো ব্যাক বিয়ারিং। ঠিক আছে, তো ফোর বিয়ারিং কি ব্যাক বিয়ারিং কি সেটা তো বললাম আগেই। এর সাথে আরো কিছু বিয়ারিং আছে, সেটা হলো ডাব্লিউবিসি বা হোল সার্কেল, হোল সার্কেল বিয়ারিং। আর একটা হলো তোমার ওয়ান ট্রাঙ্কাল বিয়ারিং, বা এটার আর একটা নাম আছে, সেটা হলো রিডিউস বিয়ারিং। ঠিক আছে, স্যার বইয়ে তো এটা তো আলাদা একটা টার্ম হিসেবে দেওয়া। হোল সার্কেল আর কোয়াড্রেন্টের এটা স্যার মেথড স্যার, মানে সিস্টেম আর কি দুইটা। না না, দুটো একই জিনিস, কোয়াড্রেন্টাল বিয়ারিং আর হলো রিডিউস বিয়ারিং একই জিনিস। বই আলাদা করে দেয়া আছে, সমস্যা নাই, কিন্তু দুইটা দ্বারা একই জিনিসই বোঝায়। ঠিক আছে, তো আমরা এই কোয়াড্রেন্টাল শব্দটা ইউজ করবো না, আমরা এই রিডিউস বিয়ারিংটাই ইউজ করবো। ঠিক আছে, এই রিডিউস বিয়ারিংটাই আমাদের মানে সহজ ভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কোয়াড্রেন্টাল বিয়ারিংও তুমি ইউজ করতে পারো, দুইটার যে কোনো একটা ইউজ করলে হয়, দুইটা একই জিনিস। এখানে আলাদাভাবে দেয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু দুইটা একই জিনিস, সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো এখন আসি হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং হলো আমাদের যে কোনো একটা বিয়ারিং, ফোর বিয়ারিং হতে পারে, ব্যাক বিয়ারিং হতে পারে, যে বিয়ারিং হোক। ঠিক আছে, তো 360 ডিগ্রির মধ্যে যখন অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটা যখন তোমার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, তোমার 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, আমাদের বিয়ারিংটা যদি এর মধ্যে হয়, তখন সেটাকে আমরা বলবো হোল সার্কেল বিয়ারিং। মানে একটা পুরো সার্কেলের মধ্যে সম্পূর্ণটাই থাকবে। ঠিক আছে, ধরো এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, 100 ডিগ্রি। ঠিক আছে, এরকম 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি, এর ভিতরে যে কোনো তোমার অ্যাঙ্গেলই হোল সার্কেল বিয়ারিং। ঠিক আছে, আর কোয়াড্রেন্টাল বিয়ারিং, ধরো এটা যদি আমরা এটাকে কোয়াড্রেন্ট হিসাবে কল্পনা করি, এটা নর্থ, এটা সাউথ, এটা হলো ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে, তো তখন এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এটা কত, 0 to 90, তাই না? আর এই কোয়াড্রেন্ট কত? এটাও স্যার 0 to 90 স্যার। 0 to 90, এইটুকু 0 to ও 90, স্যার কিন্তু 91 থেকে 180 হ্যাঁ 91 থেকে বা 90 উপর থেকে 180 পর্যন্ত। 90 থেকে 180 ডিগ্রি। ঠিক আছে, আবার এটা হলো 180 ডিগ্রি থেকে 270। 270, এটা হলো 270 থেকে 360। ঠিক আছে, তাহলে যখন আমাদের বিয়ারিংটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, তখন আমরা এই কোয়াড্রেন্টে ফেলবো আর কি। ঠিক আছে, এটা হলো যে এখানে এটা যদি থিটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু ধরো তোমার 60 ডিগ্রি হলো। তাহলে 60 ডিগ্রিটাকে আমরা কিভাবে প্রকাশ, কোয়াড্রেন্টাল বিয়ারিং এ কিভাবে প্রকাশ করবো? 60 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে? নর্থ ইস্ট, নর্থ এবং ইস্টের মাঝামাঝি, তাই না? অর্থাৎ নর্থ ইস্ট, এটাকে আমরা বলি নর্থ ইস্ট। নর্থ এবং ইস্টের মাঝে আমাদের 60 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এটার কোয়াড্রেন্টাল বিয়ারিং হলো এই যে N60E, মানে নর্থ থেকে ইস্টের মাঝখানে তোমার 60 ডিগ্রি বিয়ারিং। কিন্তু এটা যখন আমরা হোল সার্কেল বিয়ারিং হিসেবে লিখতাম,
তখন সরাসরি থিটা ইকুয়াল টু তোমার 60 ডিগ্রি 6 ডিগ্রি হবে। এখানে নর্থ ইস্ট কোয়াড্রেন্টটা লেখার দরকার ছিল না। একইভাবে ধরো একটা তোমার থিটা ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত ধরো 140 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 160 ডিগ্রি ধরলাম। তাহলে 160 ডিগ্রি হলে এটা কি? ওকে, খেয়াল করো। তাহলে ধরো আমাদের একটা থিটা আসলো হলো তোমার 160 ডিগ্রি, অর্থাৎ আমার রেখাটা এই বরাবর। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো আমার 160 ডিগ্রি। তো যখন আমি 160 ডিগ্রি লিখবো তখন এটা হবে হলো হোল সার্কেল বিয়ারিং, এই রেখার হোল সার্কেল বিয়ারিং। কিন্তু যখন আমরা কোয়াড্রেন্টাল বিয়ারিং লিখবো তখন আমাদের যেটা আসবে সেটা হলো কোয়াড্রেন্টাল বিয়ারিং সবসময় নর্থের সাথে অথবা সাউথের সাথে হবে। পর্যন্তই কোয়াড্রেন্টাল নর্থের সাথে, কিন্তু এটা আর এটা এই দুই কোয়াড্রেন্টে থাকলে তখন সেটার বিয়ারিং হবে নর্থের সাথে, আর এই দুই কোয়াড্রেন্টে আসলে তখন হয়ে যাবে হলো সাউথের সাথে। তাহলে সাউথের সাথে আমাদের এই অ্যাঙ্গেলটা কত? তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 20 ডিগ্রি স্যার। তাহলে 180 মাইনাস 20 ডিগ্রি স্যার। মানে 20 ডিগ্রি। 20 ডিগ্রি যখন লিখবো তখন আমাদের ওই যে কোয়াড্রেন্টাল লিখে দেব স্যার সাউথ ইস্ট এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এরকম। যখন ধরো এইখানে এই রেখা থাকবে, এই রেখার হোল সার্কেল বিয়ারিং হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তোমার ধরো 230 ডিগ্রি, ধরলাম হলো 230 ডিগ্রি। যখন আমি 230 ডিগ্রি লিখবো তখন সেটা হোল সার্কেল বিয়ারিং, আর যখন আমি 50 শুধু ডিগ্রি এইটুকু লিখবো 50 ডিগ্রি তাহলে 200 এস মাইনাস ডব্লিউ। তাহলে 50 ডিগ্রি এস সাউথ। এরকম যখন এটাতে আসবে, এটা তো স্যার ডাব্লিউ দিকে যাইতেছে স্যার, এস টু ডাব্লিউ। হ্যাঁ ডাবল। তো যখন আমি এইখান থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল লিখবো তখন সেটা হবে হোল সার্কেল বিয়ারিং, আর রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং হবে এইটুকু। ধরো এখান থেকে এই পর্যন্ত আমার 270 80 90 300 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, এটা হলো আমাদের 300 ডিগ্রি। তাহলে কোয়াড্রেন্টাল বিয়ারিং কত হচ্ছে? 60 ডিগ্রি, তাই না? 360 মাইনাস 300 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। 60 ডিগ্রি তখন আমরা লিখবো নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তখন এটা পাবো আমরা কোয়াড্রেন্টাল বিয়ারিং। তো এইভাবে আমাদের হোল সার্কেল বিয়ারিং এবং কোয়াড্রেন্টাল বিয়ারিং বের করতে হবে। তো যদি আমাদের কোয়াড্রেন্টাল বিয়ারিং জানা থাকে সেখান থেকে আমরা হোল সার্কেল বিয়ারিং বের করতে পারবো। আবার হোল সার্কেল বিয়ারিং জানা থাকলে আমরা কোয়াড্রেন্টাল বিয়ারিংটা বের করে ফেলতে পারবো। আর এই কোয়াড্রেন্টাল বিয়ারিংটাকেই আবার রিডিউস বিয়ারিং বলা হয়, ঠিক আছে। তো আমরা তোমার যে কোনো একটা টার্ম ইউজ করলেই হবে।
ঠিক আছে, এই যে পরের পেজে দেখো দেওয়া আছে রিডিউস বিয়ারিং, when the whole circle bearing of a line is converted to quadrantal bearing it is termed the reduced bearing। ঠিক আছে, ওই দুটো একই জিনিস আর কি। তো যদি তোমাদের কয়েকটা লাইন দেওয়া থাকে এবং লাইনের তোমার হোল সার্কেল বিয়ারিং দেওয়া থাকে, সেখান থেকে তোমরা রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং আশা করা যায় সহজে বের করতে পারবা। পারবে না? ইনশাল্লাহ স্যার। স্যার একটা জিনিস একটু জানার ছিল, বলো। এই যে আমরা এখানে নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট, মানে নর্থের থেকে 60 ডিগ্রি ইনক্লাইন্ড হয়ে ওয়েস্টের দিকে সরে আসছে, এটাকে কি আমি উল্টো করে লিখতে পারবো না, ওয়েস্ট নর্থ 30 ডিগ্রি? না না, আমরা বিয়ারিং সবসময় নর্থ এবং সাউথের মানে সাপেক্ষেই হতে হবে, তুমি ইস্ট বা ওয়েস্টের সাপেক্ষে লিখতে পারবে না। জি ঠিক বুঝছি। আছে, বিয়ারিংটা মেইনলি তোমার নর্থের সাপেক্ষেই হয়, কিন্তু ওই যে রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং যখন আমরা লিখবো তখন আমরা সাউথের রেসপেক্টে লিখতে হবে। নর্থের সাথে হবে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, আর সাউথের সাথে হবে হলো তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো ইস্ট ওয়েস্ট এগুলোর সাথে মানে লেখা যাবে না, তো এই জন্য তোমার প্রথমে নর্থ এবং সাউথই লিখতে হবে, আর পরে হলো ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং এগুলো গেল। তো ব্যাক বিয়ারিং আর হলো ফোর বিয়ারিং এর সাথে একটা রিলেশন আছে, সেটা হলো তোমার ব্যাক বিয়ারিং ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। এটা সবসময় 180 ডিগ্রি ভ্যারি করবে, কারণ একটা লাইনেরই তো ব্যাক বিয়ারিং ও ফোর বিয়ারিং হয়। ধরো এটা হলো বি। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফোর বিয়ারিং, তাই না? এটা ধরো 6 ডিগ্রি হলো, আর ব্যাক বিয়ারিং কত হয় এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো এটা 60 একটু এর সাথে বাড়ায় দাও। 180 যোগ হবে স্যার। হ্যাঁ, তাহলে এটা তো আমার 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রির সাথে আরো এই যে 180 ডিগ্রি যোগ হবে, আবার কখনো বিয়োগ হবে, সবসময় যে যোগ হবে তা না। এই জন্যই তোমার এই যে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর রিলেশন হলো ব্যাক বিয়ারিং ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, আবার ফোর বিয়ারিং ইকুয়াল টু ব্যাক বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, তো ফোর বিয়ারিং যখন আমাদের 180 থেকে কম হয় তখন ব্যাক বিয়ারিং এই যে প্লাস হবে। ঠিক আছে, আর যখন ফোর বিয়ারিং 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে তখন ব্যাক বিয়ারিং হবে হলো তোমার ওই যে এখানে মাইনাস, এই আর কি। ঠিক আছে, তো আমি এই সূত্র কখনো ইউজ করি না, আমি সবসময় এই যে হিসাব করে বের করে ফেলি, ফিগার এঁকে হিসাব করে বের করে ফেলি, তাহলে ভুল হওয়ার তোমার চান্স কম থাকে। ঠিক আছে, তো তোমরা এই সূত্র ইউজ করতে পারো, আবার ফিগার মানে ফিগার ড্র করে সেখান থেকেও সহজেই ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবেই করবে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, এরপরে আর জি একটা স্যার। জিনিস আছে, সেটা হলো তোমার ম্যাগনেটিক ডিক্লাইনেশন। ম্যাগনেটিক ডিক্লাইনেশন, ম্যাগনেটিক ডিক্লাইনেশন ওই যে তোমার আমাদের ধরো এটা ট্রু বিয়ারিং বা ট্রু নট, যে ট্রু মেরিডিয়ান যেটা, এটাকে ধরলাম আমরা ট্রু নট। ওই যে যখন তোমার কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স ইয়ে করবে আর কি, তোমার কি করবে যখন অ্যাটাক করবে, ঠিক আছে, যখন আকর্ষণ করবে তখন কি হয় তোমার একদিকে সরে যাবে। ঠিক আছে, ওই যতটুকু সরে যায়
ঠিক আছে, ধরো এইদিকে সরে গেল এখান থেকে থেটা ডিগ্রি কোণে, তো ওই যতটুকু সরে যায় এইটুকুই বলা হয় তোমার ম্যাগনেটিক ডিক্লাইনেশন। ঠিক আছে, আমাদের ট্রু নর্থ থেকে ম্যাগনেটিক নর্থ যেটুকু ডিফ্লেক্ট হয় ওই ডিফ্লেকশনের পরিমাণকেই বলা হয় ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তো এটা দুই দিকে সরতে পারে, এই দিকেও সরতে পারে আবার এই দিকেও সরতে পারে। তো যখন ইস্টের দিকে স্যার সরবে, স্যার একটু ডিক্লাইনেশনটা আবার একটু বলবেন স্যার। মানে তোমার ট্রু মেরিডিয়ান থেকে ম্যাগনেটিক মেরিডিয়ান কতটুকু ডিফ্লেক্ট করলো ওইটাই হলো ম্যাগনেটিক হ্যাঁ ডিক্লাইনেশন। স্যার, মানে দুইটার ভিতরে অ্যাঙ্গেলটাই স্যার ম্যাগনেটিক ডিক্লাইনেশন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এই তো ইস্টের দিকে যখন সরে তখন আমরা বলবো ডিক্লাইনেশনটাকে প্রকাশ করব ইস্ট দ্বারা, আর যখন ওয়েস্টের দিকে সরবে, ধরো এই দিকে সরে গেল, তখন আমরা সেটাকে বলবো ওয়েস্ট। ঠিক আছে, সেটাকে আমরা ওয়েস্ট দ্বারা প্রকাশ করব। এখানে ধরো তোমার 20 ডিগ্রি ইস্টের দিকে সরে গেছে, তখন আমরা বলবো ম্যাগনেটিক ডিক্লাইনেশন 20 ডিগ্রি ইস্ট। আর যখন ওয়েস্টের দিকে সরবে তখন আমরা বলবো 20 ডিগ্রি ম্যাগনেটিক ডিক্লাইনেশন 20 ডিগ্রি ওয়েস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ওই যে তখন কারেকশন করতে হবে। আমরা যদি ট্রু মেরিডিয়ান পেতে চাই বা ট্রু নর্থের সাপেক্ষে অ্যাকচুয়াল বিয়ারিং বের করতে চাই, ঠিক আছে, এই তোমার নিডলের সাপেক্ষে বা এই ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে যদি আমরা ধরো এখানে একটা রেখা পাইলাম তোমার এবি, এই রেখার বিয়ারিং তোমাকে বের করতে বললাম, তাহলে তুমি এই যে এই নিডল দিয়ে যদি পরিমাপ করো তখন কিন্তু তুমি বিয়ারিং কতটুকু পাবা, এটুকু না, এটুকু পাবা। অ্যাকচুয়ালি আমার বিয়ারিং কত, এই যে ট্রু নর্থ থেকে শুরু করে এই পর্যন্ত। তার মানে যদি ইস্টে থাকে তাহলে ম্যাগনেটিক ডিক্লাইনেশন তোমাকে কি করতে হবে, যদি আমরা ট্রু বিয়ারিং পেতে চাই, ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস তোমার ডিক্লাইনেশন। যখন আমার ডিক্লাইনেশনটা ইস্টে হবে, তার মানে ইস্টে হলে আমার কি হবে, যোগ করতে হবে। আর যদি ওয়েস্টে হয়, ওয়েস্টে হলে কি হবে, তখন কিন্তু তুমি এতটুকু বেশি মেজার করে ফেলবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত মেজার করতেছো। তাহলে এখান থেকে এই পর্যন্ত মেজার করলে আমার রিডিং তো আমার অ্যাকচুয়ালি যে এখান থেকে এইটুকু, তার মানে আমি এতটুকু বেশি লিখতেছি। তার মানে আমার ট্রু বিয়ারিং পাইতে হলে কি করতে হবে, তখন বিয়োগ করতে হবে না, বিয়োগ করতে হবে। তাহলে যদি ওয়েস্টে থাকে তাহলে ডিক্লাইনেশনটা বিয়োগ করতে হবে। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, যে ম্যাগনেটিক ডিক্লাইনেশন যদি ইস্টে থাকে তাহলে পজিটিভ, ওয়েস্টে থাকলে নেগেটিভ। আর ট্রু বিয়ারিং ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ডিক্লাইনেশন। এটা হলো আমাদের অ্যাকচুয়াল রিলেশন ট্রু বিয়ারিং এবং ম্যাগনেটিক বিয়ারিং এর মধ্যে যে রিলেশন। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ডেফিনেশন। এই কয়েকটা ডেফিনেশন একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আপাতত আর লাগবে না। এখানে একটা টার্ম আছে, সেটা হলো লোকাল অ্যাট্রাকশন। তো লোকাল অ্যাট্রাকশন কি হয়, তোমার যখন লোকাল অ্যাট্রাকশন অর্থাৎ তোমার ধরো তুমি যেখানে সার্ভে করতেছো তো ওইখানে তোমার কিছু ম্যাগনেটিক সাবস্টেন্স আছে, তো ম্যাগনেটিক সাবস্টেন্স থাকার কারণে তোমার কিন্তু ওই যে মাঝে মধ্যে এই যে এরকম ম্যাগনেটিক ইনক্লাইনেশন ডিক্লাইনেশন এগুলো দেখাবে। ঠিক আছে, ধরো একটা রেখা তুমি মেজার করতেছো, এখানে হলো তুমি ফরওয়ার্ড বিয়ারিং আর এখানে হলো তোমার ব্যাকওয়ার্ড বিয়ারিং। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মনে করো
তোমার 50 ফিট। ঠিক আছে, তো এখানে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স ছিল না, আর এখানে হলো তোমার ধরো ম্যাগনেটিক সাবস্টেন্স আছে। তখন কি হবে, এখানে কিন্তু তোমার একদম ওই যে ট্রু মেরিডিয়ানের রেজাল্টই দেখাবে। ঠিক আছে, অর্থাৎ ট্রু বিয়ারিং পাবা এখানে। তাহলে এই বিন্দুতে ফরওয়ার্ড বিয়ারিং তুমি ট্রু বিয়ারিং পাইলা ধরো 50 ডিগ্রি। এখান থেকে তুমি যখন এই রেখাটার ব্যাক বিয়ারিং তুমি মেজার করলা, তখন এইখান থেকে তুমি দেখলা যে এখানে তোমার আসতেছে হলো 50-এর সাথে 180 যোগ করলে কত হয়, তোমার 230 230 হওয়ার কথা ছিল, কিন্তু তোমার মনে করো যে 231 চলে আসলো, 231 ডিগ্রি চলে আসলো। ঠিক আছে, তাহলে কি স্বাভাবিকভাবে আমার কি এখানে তোমার ম্যাগনেটিক সাবস্টেন্স আছে বলেই ওই যে এইদিকে তোমার ম্যাগনেটিক নিডলটাকে একটু বেশি অ্যাট্রাকশন করার কারণে এটা ডিফ্লেকশনটা এইদিকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ডিফারেন্স এখানে তখন ডিফারেন্স কত আসতেছে, 231 মাইনাস 50 মানে হলো 181 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং এই দুইটার ডিফারেন্স 180 ডিগ্রিতে কম বেশি হয়ে গেছে, তখন আমরা বুঝতে হবে যে আমাদের এইখানে তোমার লোকাল অ্যাট্রাকশন আছে, অর্থাৎ এখানে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স আছে যার কারণে আমাদের ম্যাগনেটিক নিডলটা অ্যাকচুয়াল রিডিং দেয় না। আর এখানে যেহেতু আমাদের এখানে আমরা বুঝতে পারবো না যে এখানে আসলে আছে কিনা, কিন্তু যেহেতু এখানে আমরা প্রথম মেজারমেন্ট নিছি, তার মানে এখানে ধরে নিতে পারি যে আমাদের এই বিন্দুতে লোকাল অ্যাট্রাকশন নাই। ঠিক আছে, আবার যদি এই পাশ থেকে আরেকটা আমি রেখা অঙ্কন করি, ঠিক আছে, তখন এই রেখার যে ব্যাক বিয়ারিং আমরা পাবো, ঠিক আছে, সেই ব্যাক বিয়ারিং এবং এখানকার ফোর বিয়ারিং এই দুইটার মধ্যে পার্থক্য থেকেও আমরা বুঝতে পারবো যে তোমার এই বিন্দুতে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে কিনা। ঠিক আছে, তো লোকাল অ্যাট্রাকশন কোথায় কোথায় আছে এটা আসলে আমরা কমপ্লিট সার্ভে না করা পর্যন্ত পাবো না। যদি একটা লাইনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে প্রথম পয়েন্টে আমি বুঝতে পারবো না যে আমার লোকাল অ্যাট্রাকশন আছে কিনা। আমরা যখন দ্বিতীয় পয়েন্টে তোমার ব্যাক বিয়ারিং নির্ণয় করব, তখন কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে এটাতেও থাকতে পারে, এটাতেও থাকতে পারে, কোনটাতে আছে আমরা আসলে এক্স্যাক্টলি জানি না, কারণ এখানেও তো থাকতে পারে, এটাও তোমার লোকাল অ্যাট্রাকশন ফ্রি হতে পারে। তো আমরা সার্ভে কমপ্লিট করার পরে কমপ্লিট তোমার ট্র্যাভার্স যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে, কোথায় কোথায় নাই। যেখানে ডিফারেন্সটা 180 ডিগ্রি হবে সেখানে আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি, আর যেখানে 180 ডিগ্রির কম বেশি হবে সেই জায়গায় আমরা বুঝবো যে ওইখানে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, তো লোকাল অ্যাট্রাকশন যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ধরো একটা জায়গাতে সার্ভে করে ফেলছি, তো সেই জায়গাতে লোকাল অ্যাট্রাকশন কারণে কিছু এরর আসছে, তো আবার তো আমরা নতুন করে সেখানে সার্ভে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওই লোকাল অ্যাট্রাকশন ফ্রি করার জন্য আমাদের যে এরর আসে সেই এররটাকে কারেকশন করতে হয়। তো সেই কারেকশন গুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে যখন প্রবলেম করব তখন আমরা বুঝতে পারবো। আপাতত জাস্ট এটুকু মনে রাখো যে কোথাও যদি লোকাল অ্যাট্রাকশন থাকে সেটা আমরা কিভাবে বুঝবো, যে আমাদের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স যদি 180 ডিগ্রির চেয়ে এদিক সেদিক হয়, কম বেশি হয়, তখন সেখানে লোকাল অ্যাট্রাকশন আছে। আর যদি ডিফারেন্স 180 ডিগ্রি হয়, তাহলে আমরা সেখানে বুঝবো যে আমাদের লোকাল অ্যাট্রাকশন নেই, এখানে লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ঠিক আছে, স্যার আর যদি স্যার তার মানে স্যার ওই 50 আর ওই যে এখানে স্যার 231 এখানে লিখছেন স্যার, তো হ্যাঁ ওইখানে স্যার 230 হওয়ার কথাটা ছিল, তাই নাকি স্যার? তাইলে আমরা স্যার ওই 231 আসছে, তার মানে স্যার ওই পয়েন্টে স্যার লোকাল অ্যাট্রাকশন আছে।
কিন্তু প্রথমটাতে আছে কিনা আমরা জানি না, যদি মানে এটা কমপ্লিট সার্ভে করার পরে আমরা বুঝতে পারবো যে প্রথমটাতে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আর যদি একটা লাইন হয় তাহলে ধরে নিতে হবে যে দুইটাতেই আমার লোকাল অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। ওহো, যদি একটা লাইন হয় তাহলে আমরা ধরে নিব যে দুইটাতেই আমার লোকাল অ্যাট্রাকশন আছে, তাহলে এখানে যে জি স্যার। এররটা আসবে তখন দুইটাতেই ভাগ করে দিতে হবে, ঠিক আছে। জি জি স্যার। এরকম আমাদের ধরো এইটাই যদি ধরি, এই লাইনই ধরি, আমাদের ডিফারেন্স এখানে আসছে কত, 180 ডিগ্রি, তাই না? সরি 181 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি আমাদের বেশি চলে আসছে। এখন স্যার একটা তাহলে এক ডিগ্রি ওইখানেও স্বাভাবিকভাবেই থাকতে পারে, হ্যাঁ এখানেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে তখন আমরা কারেকশন করবো কিভাবে? কারেকশন করবো হলো, এখানে যেহেতু 1 ডিগ্রি বেশি চলে আসছে, তার মানে আমার এখানে 1 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাই না? 1 ডিগ্রি বিয়োগ করলে আমার আসতেছে 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি তো আমি এইটাতে অথবা এইটাতে বিয়োগ করতে পারবো না, এই জন্য কি করতে হবে, 1 ডিগ্রিটাকে আমার দুই জায়গা থেকেই বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি 0.5 করে। তাহলে 0.5 করে, এখানেও 0.5 করে যদি বাদ দিয়ে দাও, এখানে 0.5 করে বাদ দিয়ে দাও, তাহলে এখানে তখন আসবে আমার 49 ডিগ্রি 30 সেকেন্ড, 30 মিনিট, আর এখানে তখন 230 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। অর্থাৎ আমি 30 মিনিট করে দুই পাশ থেকেই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়ার ফলে আমরা এই যে এটা পেলাম, এইটাই তখন হবে আমাদের অ্যাকচুয়াল যে বিয়ারিং, ঠিক আছে। তো এই জন্য লোকাল অ্যাট্রাকশন যদি কোথাও চলেও আসে, তো আমরা এইভাবে কারেকশন গুলো করে নিই, ঠিক আছে। তো এখানে একটা লাইন, এই জন্য আমরা খুব সহজেই দুইটাতে ভাগ করে দিলাম। কিন্তু যখন অনেকগুলো লাইন থাকবে তখন সব জায়গা তো একই পরিমাণে অ্যাট্রাকশন হবে না, কোনো কোনো জায়গা লোকাল অ্যাট্রাকশন বেশি হবে, কোনো কোনো জায়গায় কম হবে। যেখানে তোমার ম্যাগনেটিক সাবস্টেন্স কম সেখানে কম ডিফ্লেকশন হবে, যেখানে বেশি সেখানে বেশি ডিফ্লেকশন হবে। তো সেগুলো আমরা বের করা শিখবো এবং কিভাবে তোমার ইয়ে করতে হয়, কারেকশন করতে হয়, সেগুলো আমরা দেখবো। তো ওকে, এবার আসি আমাদের স্যার বলো। নাকি কিছু বললা? স্যার পরিমাপ করা শুরু করতে সেটা স্যার কি এখানে নির্দেশ যে করে স্যার, দিতে হয়? স্যার এখানে যে দুইটা পয়েন্ট আছে স্যার, মানে যে পয়েন্টটা লোকাল অ্যাট্রাকশন আছে স্যার, এর আশেপাশে স্যার আপনার ম্যাগনেটিক সাবস্টেন্স থাকবে নাকি স্যার? না ওই যে এখানে দুইটা দেখতেছি অন্যটাতে থাকবে। নিডল তো স্যার একটা স্যার ছোট থাকে স্যার। এখন মানে কোন পাশে স্যার, যে পাশে সাবস্টেন্স বেশি থাকবে ওই পাশে কি লোকাল অ্যাট্রাকশন বেশি থাকবে লাগছে? হ্যাঁ, যেখানে তোমার বেশি থাকবে সেখানে তো লোকাল অ্যাট্রাকশন বেশি হবে। ধরো একটা জায়গাতে তোমার মাটির উপরেই লোহা আছে, ঠিক আছে, তো সেখানে কি হবে, ডিফ্লেকশনটা বেশি হবে না? একটা জায়গা মাটির একটু নিচে আছে, সেই জায়গা তো অ্যাট্রাকশন কম হবে। স্বাভাবিকভাবে অ্যাট্রাকশন কম হলেও তোমার ডিফ্লেকশনটা আমার কম হবে, ঠিক আছে। ওইটা আমরা বুঝবোই যে তোমার ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স থেকে। এখন সাবস্টেন্স বেশি আছে কিনা কম আছে ওইটা তো আর আমরা এমনি চোখে দেখতে পাবো না। আমরা যখন মেজার করব, মেজারমেন্ট নেওয়ার পরে যখন ক্যালকুলেশন করতে যাব তখন আমরা বুঝতে পারবো এখানে কি পরিমাণ তোমার বেশি আছে নাকি কম আছে। স্যার একটা ট্রাভার্সে কি প্রাইমারি পয়েন্ট ইন্ডিকেট করে দিতে হয়? হ্যাঁ, তোমার তো যে কোনো একটা বিন্দুতে থেকেই শুরু করতে হবে। স্যার ক্লোজ তোমার সার্ভে এর ক্ষেত্রে কি করব, যে মানে ঘুরে এসে এক জায়গায় মিলে গেছে সেই জায়গায়? হ্যাঁ, ধরো তুমি এখান থেকে শুরু করলা, তাহলে এটা তারপরে বি, সি, ডি, ই, আবার এতে এসে তো মিলবে, ঠিক আছে। আর ওপেন ট্রাভার্স হলে তো তোমার তখন কি, ধরো এখান থেকে শুরু হলো, ঠিক আছে, এটা হলো এই বিন্দু, ধরো এইভাবে যায়, তো এটা তো আর শেষ বিন্দুতে এসে মিলবে না, ধরো এখানে এসে শেষ হয়ে গেল, ঠিক আছে। তো স্টার্টিং কিন্তু তোমাকে ফিক্স করতেই হবে, স্পেসিফিক করে দিতেই হবে। তুমি যেখান থেকে কাজ শুরু করবে সেটাই স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, আর যেখানে শেষ করবে সেটা হলো এন্ড পয়েন্ট, ঠিক আছে। আর স্যার ক্লোজ ট্রাভার্সে স্যার যে কোনো পয়েন্টকে ধরতে পারি স্যার স্টার্টিং পয়েন্ট। আর যে কোনো পয়েন্টে তুমি সার্ভে করবা, তুমি তুমি তো সেখানে শুরু করবা, তাই না?
স্টার্টিং পয়েন্ট কিন্তু জায়গাও করতে ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি যে কোনো বিন্দুই ধরতে পারো, সমস্যা নেই। কিন্তু জি স্যার। সার্ভে করার সময় তো তোমাকে একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে। হ্যাঁ স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এই গেল হলো ক্লোজ ট্রাভার্স, ওপেন ট্রাভার্স। আর এখানে এই যে মেথড অফ ট্রাভার্সিং, আমরা কি কি মেথড ট্রাভার্সিং করতে পারি? চেইন ট্রাভার্সিং, অর্থাৎ আমরা চেইন দিয়ে তোমার চেইন দিয়ে দৈর্ঘ্য মাপবো, আর হলো কিন্তু শুধু চেইন দিয়ে তো ট্রাভার্সিং করা একটু টাফ। এরপরে আছে কম্পাস ট্রাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং। ঠিক আছে, তো আমরা তোমার চেইন ট্রাভার্সিং করতে পারি, কম্পাস ট্রাভার্সিং করতে পারি, থিওডোলাইট ট্রাভার্সিং করতে পারি, প্লেন টেবিল ট্রাভার্সিং করতে পারি। তো চেইন দিয়ে কিভাবে করব? চেইন দিয়ে ওই যে আমরা আমাদের রেখাগুলো মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার পর সেইখান থেকে আমরা বিভিন্ন ত্রিভুজ ফর্ম করব, ট্রায়াঙ্গেল ফর্ম করব, সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল মেজার করব। ঠিক আছে, তো আমরা সাধারণত চেইন ট্রাভার্সিং করি না, আমরা ট্রাভার্সিং করি মেইনলি যে কম্পাস ট্রাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, তারপর প্লেন টেবিল ট্রাভার্সিং, এগুলোতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা চেইন দিয়ে ট্রাভার্সিং করতে পারি। ঠিক আছে, তো যেখানে আমাদের যেটা দিয়ে সুবিধা হয় আমরা সেখানে সেইটা ইউজ করব। ঠিক আছে, তো তোমরা এই মেথড গুলো একটু দেখো। ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যালি তোমার শুধুমাত্র ওই যে কম্পাস ট্রাভার্সিংটাই করানো হবে, আর থিওডোলাইটটা দেখানো হবে। আমাদের ল্যাবের থিওডোলাইট গুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এগুলো তোমাদের মানে সব ডিজিটাল থিওডোলাইট, এই জন্য নষ্ট হয়ে আছে। অ্যানালগ গুলো থাকলে ভালো হতো, কিন্তু আসলে যখন ইনস্ট্রুমেন্ট গুলো কেনা হয় তখন অ্যানালগ গুলো দেয়নি কেন বুঝি না। তোমার প্র্যাকটিক্যাল শেখার জন্য আসলে ডিজিটাল দিয়ে হয় না। ডিজিটাল যে কোনো জিনিসই আমাদের দ্রুত করার জন্য সুবিধা, কিন্তু শেখার জন্য অ্যানালগ পদ্ধতি বেস্ট। ঠিক আছে, তুমি যখন শিখে যাবা, শেখার পরে তখন ডিজিটালটা ইউজ করলে সুবিধা হয়, কারণ দ্রুত রিডিং নেওয়ার জন্য ডিজিটালটা ভালো, অ্যাকুরেট রিডিং নেওয়ার জন্য ডিজিটালটা ভালো। সরাসরি রিডিং শো করবে, তো সরাসরি রিডিং শো করলে তো তুমি আসলে মানে বুঝতে পারবা না বা শিখতে পারবা না। যাই হোক, যেহেতু ওই ইনস্ট্রুমেন্ট চলে আসছে, তো তোমাদের থিওডোলাইটটা ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক করতে হবে। তো ওইগুলোর জন্য কয়েকজনকে দেখানো হয়েছে, কিন্তু কেউ আসলে কি নষ্ট হয়েছে এটা ধরতে পারতেছে না। ওটা ঠিক করতে পারলে তোমাদের হয়তো কপাল খুলবে আর কি, মানে থিওডোলাইটটা ইউজ করতে পারবা। না স্যার, নতুন একটা আনাবেন স্যার, আর নতুন আনানোর আসলে সুযোগ নেই, থাকা অবস্থায় তুমি নতুন আনাবেন স্যার। চাহিদা দিলে ওইটা দেবে না, কারণ বলবো ওইটা রিপেয়ারিং করে নেয়। চারটা থিওডোলাইট আছে, চারটা থিওডোলাইটের সবগুলাই নষ্ট। তো স্যার ওইটা চারটাই কি তুমি আবার ডিজিটাল? নতুন করে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আমাদের এখানে চারটাই ডিজিটাল। দুইটা ডিজিটাল, দুইটা অ্যানালগ হলে সবচেয়ে বেটার হতো, তো চারটাই ডিজিটাল হওয়ার কারণে একটু ঝামেলা। যাই হোক, এটার প্রসেসটা তোমাদের দেখায় দেওয়া হবে। আর কম্পাস দিয়ে মেইনলি আমরা ট্রাভার্স সার্ভেটা কমপ্লিট করব। আমরা কম্পাস দিয়েই করে আসছি, থিওডোলাইট দিয়ে শুধু ওই যে তোমার হাইট ডিসটেন্স এগুলো মেজারমেন্ট করা হয়। তো এখানে এই চার পদ্ধতিতে তোমার আমাদের ট্রাভার্স সার্ভে করা যায়। তো এই পদ্ধতিগুলো একটু দেখো। মানে স্যার থিওডোলাইট দিয়ে স্যার হাইটও মেজার করা যায় নাকি স্যার? হ্যাঁ, হাইট ডিসটেন্স সবই মেজার করা যায়। ও, আর ট্রাভার্সিং দিয়ে স্যার শুধু অ্যাঙ্গেল মেজার করা যায়? হ্যাঁ, তুমি ট্রাভার্সে তোমার ওই কম্পাস, ঠিক আছে, জি স্যার, কম্পাস দিয়ে স্যার শুধু অ্যাঙ্গেল। একটা নিডল থাকবে ওখানে, আর কিছুই থাকবে না। নিডল থাকবে আর স্কেলিং করা থাকবে, তাহলে ওইটা তুমি শুধু ওই যে নর্থের সাপেক্ষে
তুমি তোমার অ্যাঙ্গেলটা কতটুকু, বিয়ারিং কতটুকু, সেটা সরাসরি পেয়ে যাবা। ও স্যার শুধু তার কিন্তু এখানে অ্যাঙ্গেল তো তুমি স্যার। ডিসটেন্স পাবা না। হ্যাঁ, তাও শুধু হরিজন্টাল অ্যাঙ্গেল, এখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেলও মেজার করতে পারবা না। ঠিক আছে। জি স্যার, এক প্লেনে হতে হবে স্যার এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ওকে, যখন প্র্যাকটিক্যাল হবে তখন আমরা ওটা দেখবো কিভাবে সলভ করা যায়। আপাতত এই পর্যন্ত তোমরা আহ এই জিনিসগুলো দেখো, আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা বিয়ারিং কিভাবে ক্যালকুলেশন করতে হয়, একটা ট্র্যাভার্সের তোমার বিভিন্ন বিয়ারিং, তারপর তোমার ইনক্লুডেড অ্যাঙ্গেল, এক্সক্লুডেড অ্যাঙ্গেল, এবং এর মধ্যে কি পরিমাণ এরর আছে, এরর গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, এগুলো আমরা দেখবো। তো তোমরা এই পর্যন্ত একটু স্যার? হ্যাঁ বলো। স্যার রোজার সময় কি ওই 9টার সময় ক্লাস নেবেন? না না, রোজায় তো 9টার সময় ক্লাস নেওয়া সম্ভব হবে না। রোজায় আমরা দিনে ক্লাস নেওয়ার চেষ্টা করব, জি স্যার। কারণ রোজায় তো স্যার আপনার শরীর কি তারাবি স্যার করবে। সুস্থ হয়েছেন স্যার? আপনার শরীর কেমন স্যার এখন? এখন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। এখন দেখা যাক, এখন একটু হালকা ব্যথা আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি বেশি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো, আর রোজার মধ্যে তোমাদের এই টাইমে তো ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ তারাবি থাকবে, অনেকে তারাবি জি স্যার, করবে। তারাবির নামাজ থাকবে ওই সময়। হ্যাঁ, আর তোমার একদম ভোরেও ক্লাস নেওয়া যাবে না, কারণ সবাই সেহরি খায় ঘুমায় পড়বে। তো হয়তো ওই যে 2টার পরে কোনো টাইমে, আমরা 2টা থেকে 5টার মধ্যে, এই টাইমের মধ্যে আমরা যে কোনো একটা টাইম ফিক্স করে তখন ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। জি স্যার, ওইটা ভালো হবে। আবার সকালে নিলেও 11টার পরে হয়তো ক্লাস নিব, ওটা তখন সুবিধা মতো নিব আর কি। ঠিক আছে। জি আচ্ছা স্যার। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। সবাই একটু সুন্দর করে জি পড়াশোনা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আদাব স্যার।